হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস, যারা মূলত ডাব্লিউবিসিএসকেই পাখির চোখ করছো বা সবে হয়তো ডাব্লিউবিসিএস এর জন্য পড়া শুরু করছো, তাদের জন্য যে প্রতিটি জিএস পেপারের ধরে ধরে ইন ডিটেল পড়াশোনা করেছি বা শুরু করে দিয়েছি অলরেডি, তারই আজকের সেশনে আমরা পড়াশোনা করব হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি সম্বন্ধে। আমরা প্রথম দিনকের শুরুর যে ক্লাসটা যদি তুমি না দেখে থাকো, তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা ডাব্লিউবিসিএস এর শুরুর একদম প্রাথমিক ধারণা সেটা দেখে নাও। কারণ আমরা একটা রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি, একটা দেশে বসবাস করছি, আমরা দেশের নাগরিক, আমরা সরকারি চাকরি চাইছি, তার মাধ্যমে কিছু পারিশ্রমিক উপার্জন করব এবং তার মারফতে দেশকে কিছু সেবা করব, দেশের মানুষজনের জন্য কিছু কাজকর্ম করব। এই তো প্রাথমিক ধারণা। তাহলে আমরা নাগরিক, সরকারের কাছে কিছু পেতে পারি, সরকার আমাদের কিছু দিতে পারে, এই যে পুরো বিষয়টা সেটা নিশ্চয়ই আইন মাফিক চলবে এবং সেই আইনটাই হচ্ছে ভারতবর্ষের জন্য ভারতের সংবিধান। তো আমরা এই যে সংবিধানের পড়াশোনা শুরু করব, এরকম তোমরা অনেকেই আছো যাদের হয়তো বিষয়বস্তুই ছিল 11-12-এ পলিটিক্যাল সায়েন্স, কিংবা গ্র্যাজুয়েশনে ছিল পাসে কিংবা অনার্সে, বা মাস্টার্স হয়তো অনেকে করেছো। এরকম অনেক ছাত্রছাত্রী হয়তো তোমরা থাকছো যারা হয়তো পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডই নেই, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারাও সিভিল সার্ভিস আসে চলেছে। সুতরাং পলিটিক্যাল সায়েন্স অনেকের হয়তো বুঝতে সমস্যা হয়। এটা এখানে মাথায় মধ্যে রাখতে হবে, আমাদের সিলেবাসে কিন্তু ইন্ডিয়ান পলিটি বলতে ভারতের রাষ্ট্রনীতি, অর্থাৎ যে আইন কানুনগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের দেশ গভর্নিং সিস্টেম চলছে, শাসন ব্যবস্থা চলছে, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। সুতরাং এমনটা নয় যে অপ্রাসঙ্গিক কোনো তত্ত্ব পড়ে ফেলবো, কারণ এটা তো অপশনাল পেপার পড়ছি না। অপশনাল পেপারে আরো ডিটেল লাগে, একাডেমিক পড়াশোনা লাগে। কিন্তু যদি আমরা একদম বেসিক মেন যে বিষয়গুলো আছে, সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে আমাদের সিলেবাসের বিষয়। তারই আজকে প্রথম ক্লাস। চলো আমরা প্রথম ক্লাসটা শুরু করে দিই। তোমাদের আবার বলছি, সমস্ত নোটপত্রগুলো কিন্তু আমরা বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই করেছি। পড়াশোনা নিয়ে, সোর্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মন দিয়ে ক্লাসগুলো দেখো, পড়া ক্লাসেই তৈরি করে দেবো এবং বিলিভ করো পড়া তুমি পারফর্ম করতে পারবে। এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেখো দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে কিন্তু নোটসগুলো পড়ে যাবে। তাই মন দিয়ে ক্লাসগুলো ধীরে ধীরে করো, পারলে কিছু নোট ডাউনও করে রাখতে পারো, তাহলে তো খুব ভালো হয়। এছাড়া নোট তো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। প্রথমে আমরা জার্নিতে শুরু করি। এই যে বললাম ভারতের সংবিধান আমাদের সিলেবাসে রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যাকে আমরা বলি, আমাদের সিলেবাসে রয়েছে, যেটাকে মেনেই আমাদের দেশ চলছে। তো এই এই যে সংবিধান, এই সংবিধানটা আসলো কোত্থেকে বা তার ইভলিউশনারি সিস্টেম কি, ইন্ডিয়াস কনস্টিটিউশনের ইভলিউশন আসলো কোত্থেকে, যেটা প্রথমেই বুঝতে হবে সেটা হচ্ছে ভারতের সংবিধানটা প্রথমত গ্রহণ করতে হয়েছে। কে করেছে, কীভাবে করেছে, সেগুলো পরে আসবো। প্রথম কথা হচ্ছে ভারতের সংবিধান 1950 সালে গ্রহণ এবং চালু হচ্ছে। তাহলে প্রথমে অ্যাডাপশন আসবে, চালু হবে, তারপর সেই সংবিধানটা কি আমরা মেনে চলেছি? না স্যার, আমাদের সংবিধানের মধ্যে বেশ কিছু মজার বিষয়বস্তু রয়েছে। কি? আমাদের সংবিধানটা একটা রাস্তার মতো, যে রাস্তাটা কন্টিনিউয়াস ফ্লো হয়ে চলেছে, নদীর মতো, যে সবসময় তার গতিময়তা রয়েছে, তার চলমানতা রয়েছে, তার একটা চলশক্তি রয়েছে, সে স্তব্ধ নয়। সমাজ ব্যবস্থাতে যেমন উদাহরণ দিয়ে তোমাকে বলি, একটা সময় সমাজ ব্যবস্থাতে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা কিন্তু খুব প্রাকৃতিক বিষয় হিসাবে মেনে নেওয়া হতো না, বরং বলা হতো অপ্রাকৃতিক বিষয়বস্তু। তারও আগে তুমি যদি ইতিহাসের পাতা উল্টে দেখো, তাহলে তুমি দেখবে একটা সময় বাল্য বিবাহকে সাধারণভাবে স্বাভাবিক মনে করা হতো, আবার বিধবা বিবাহকে অস্বাভাবিক মনে করা হতো। পরবর্তীকালে আইন এনে 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 সমাজের ভালোর জন্য, দেশের দশের ভালোর জন্য আইন তো পাল্টাচ্ছে। ঠিক একই রকমভাবে ভাবো, বর্তমানে কিন্তু সমকামিতা আইনিভাবে সিদ্ধ হয়েছে। ঠিক একই রকমভাবে একটা সময় পরকীয়া বিষয়টা একটা লজ্জাস্কর এবং বেআইনি বিষয় ছিল। এখন পরকীয়া লজ্জাস্কর হোক বা না হোক, অন্তত বেআইনি আর নেই। এই যে বিষয়গুলো, সমাজ যেভাবে বদলাচ্ছে, যেভাবে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে প্রতিটি মানুষের, জনজাতির,
দেশের দশের, সেই নিরিখেই সেই গতিময়তাটাকে বজায় রেখেই কিন্তু সংবিধানও তার চরিত্র, তার বেসিক আদর্শগুলোকে বজায় রেখে তার গতিময়তা বজায় রেখেছে। তাহলে যদি পুরনো কিছু আইন বর্তমানের যে চলমানতা তাকে যদি কোথাও না কোথাও অবস্ট্রাকেল তৈরি করে দেয়, প্রতিবন্ধকতা তৈরি করে দেয়, তা সেক্ষেত্রে কিছু কিছু পুরনো আইনগুলোকে কতখানি পাল্টানোর দরকার, কতখানি পাল্টানোর দরকার না, সেইগুলোকে মাথার মধ্যে রেখে, মাথার মধ্যে রাখার পরে কিন্তু সেটাকে কী করতে হবে, সংশোধন করতে হবে। অর্থাৎ এই গ্রহণ, প্রথমে তো সংবিধান গ্রহণ করা হলো এবং তারপর যেটা করা হলো সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ চেঞ্জেস আনতে হবে। সমাজ ব্যবস্থা যেভাবে চেঞ্জেস আসবে সেরকম সময়ের তালে তালে ওভার দি টাইম সংবিধান কি হবে, চেঞ্জ করতে হবে, সংবিধানকে পরিবর্তন করতে হবে, চেঞ্জেস আসবে। এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় সমাজে যা নানা রকম সমস্যা আছে, সেটা ফৌজদারি মামলা হোক কিংবা দেওয়ানি মামলা হোক, যে মামলাই হোক, তবে অনেক সময় বিভিন্ন কোর্টে যে কেসগুলো ওঠে সেখানে শ্রদ্ধেয় বিচারপতিরা যা রায় দেন, যে ভার্ডিক্ট দেন, সেই কোর্টের আদেশগুলোও কিন্তু কখনো কখনো কার্লড ফিগার হয়ে যায় সময়ের নিরিখে। তো সেইগুলো কোর্টের যে ডিসিশনগুলো আছে সেইগুলো লিগাল প্রসিডিওর বা লিগাল রুলিংয়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ সংবিধানকে তখন তারা কী করে, নতুন শেপে বা নতুনভাবে ভাবাতে সাহায্য করে। সুতরাং এরকমভাবেও কিন্তু কোথাও না কোথাও সংবিধান বিবর্তিত হচ্ছে, ডেভেলপড হচ্ছে, অভিযোজিত হচ্ছে। একই রকমভাবে সামাজিক চেঞ্জেসগুলো হয়, যেটা বললাম একটু আগে, সোসাইটাল শিফটস আসছে, চেঞ্জেস ইন সোসাইটি দ্যাট ইনফ্লুয়েন্স দ্য কনস্টিটিউশন। এই চেঞ্জেসগুলো আসছে কেন, সংশোধনগুলো হচ্ছে কেন, তার মূল বিষয়বস্তু তো এটার ওপর ডিপেন্ড করছে। সমাজ পাল্টাচ্ছে বলেই জাজমেন্ট, রায় কিংবা সংশোধনীগুলো হচ্ছে, অর্থাৎ সংবিধান তার গতিময়তা বজায় রাখছে। এবং এইগুলোর ওপর ডিপেন্ড করে বরং আমরা বলতে পারি কি, যে আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু তার প্রাণকে অক্ষত রেখেছে, কোনো মূর্তি মানের মতো কোনো মূর্তির মতো করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নেই। এটা কোনো দেবতার কোনো মূর্তি নয় যে দেবতার মূর্তিটা ফিক্সড হয়ে রয়েছে, কোনো মৃত ব্যক্তির ফটো নয় টুপ করে দাঁড়িয়ে রয়েছে। দেবতা যে মূর্তি, যেটা আমরা বিশ্বাস করি, যে ফিগারটাকে আমরা প্রণাম করছি বা যেখানে গিয়ে আমরা হয়তো সম্মান জানাচ্ছি, সেই জায়গাটাতে হয়তো ঈশ্বর রয়েছেন। সে মন্দির হোক কি মসজিদ হোক কি গির্জা হোক, এখানে আমরা দেবতাকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিলিভ করি যে তিনি ওখানে আছেন। ঠিক একই রকমভাবে সংবিধান তার রূপ পাল্টে পাল্টে সময়ের তালে তালে সংবিধান নিজেই যেন একটা জীবন্ত দলিল হয়ে রয়েছে। কনস্টিটিউশন অ্যাজ এ লিভিং ডকুমেন্ট, দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টস দ্য নেশন প্রগ্রেস। দেশ সমাজ কীভাবে বিবর্তিত হচ্ছে এবং তাকে গভর্ন করার জন্য, তাকে শাসন করার জন্য আইনের যে বিবর্তন, তাও কিন্তু একটা জলজ্যান্ত দলিল হয়ে উপস্থাপিত হচ্ছে অনবরত সংবিধানের চরিত্র বদলানোর মারফত। এটুকু স্যার ক্লিয়ার। অর্থাৎ আমরা যে ভারতবর্ষের সংবিধান পড়তে চলেছি, সংবিধান কিন্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নেই, সংবিধান কালক্রম অনুসারে কিন্তু আপডেট হচ্ছে। এইটা পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের থেকে আমাদের ভারতের সংবিধানের সবচেয়ে বড় পার্থক্য, বড় মজার বিষয় এটা। এবার তাহলে আমাদের জানার দরকার যে স্যার এই জিনিসটা তো বুঝলাম সংবিধান হচ্ছে আইনের বই, কিন্তু সংবিধানটা আমার কাজে লাগবে কি, আমি কি কাজে লাগাবো, সংবিধানটা আদৌ আমার দরকার আছে? যদি ভারতবর্ষের সংবিধান না থাকতো দেশে কোনো সমস্যা হতো কি আদৌ? একদম বেসিক কনসেপ্ট চলে আসে। ঠিক, তাহলে সংবিধানটা স্যার আমরা কি কাজে লাগাবো? দেখো আমি আগেই বলেছি বাংলা এবং ইংরেজি দুটোতেই নোট দেওয়া আছে। দেখো বাংলাতে তোমাদের নোট দিয়ে দিয়েছি, চাপ নেই, ডেসক্রিপশন বক্স চলে যাও, লিঙ্কে তোমাদের নোট পড়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। যাই হোক, যেটা বলছিলাম, তো সংবিধানের কাজটা কি স্যার, সংবিধানটা কি কাজ করে, কেন একটা দেশে সংবিধানের প্রয়োজন, সেটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে দ্য ফাউন্ডেশন অফ দ্য গভর্নেন্স। শাসনতন্ত্রকে, গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে যদি চরিতার্থ করতে হয়, সঠিকভাবে করতে হয়, আজকে আমি শাসক যা খুশি তাই তৈরি করে ফেললাম, তাহলে তো একটা স্যার হুলস্থুলু কাণ্ড পড়ে যাবে, কোনো বেসিক রুল থাকবে না, কোনো বেসিক নিয়ম থাকবে না।
আজকে এ হচ্ছে শাসক, কালকে বি হচ্ছে শাসক, কালকে সি হচ্ছে শাসক, যে যার মতো করে যা খুশি তাই চলে যাবে, এটা তো হতে পারে না। মানে বেসিক কিছু নিয়ম নীতি পরিচালনার জন্য থাকতে হবে, নাহলে কোনো সমাজ ব্যবস্থা তো ঠিকঠাক থাকবে না, তো গতিমতো থাকবে না। নাহলে তো মুশকিল, যেই ক্ষমতায় আসবে সে তার ক্ষমতার স্বর যেমন পৃথক পৃথক হয়, অর্থাৎ যেহেতু ক্ষমতার স্বর মানে উচ্চ মানেরই হয়, সে পাওয়ার দেখাবেই দুর্বলের ওপর। সে দুর্বলের ওপর নানা রকমভাবে পাওয়ার দেখে চলে যাবে, সে ভালো হতে পারে খারাপও হতে পারে। শাসনতন্ত্রকে, শাসনতন্ত্রের বেসিক ভিত্তিকে, একদম বেস লাইনকে, ফাউন্ডেশনকে যদি তৈরি করতে হয়, তাহলে দেশে কি লাগবে? একটি সংবিধান বা কনস্টিটিউশনের দরকার আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে তার ভিত্তি বা ফাউন্ডেশনটা তৈরি হয় কি করে? তৈরি হচ্ছে এরকম ভাবেই, আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিটিউশন হচ্ছে আমাদের দেশের জন্য সুপ্রিম ল। এর ঊর্ধ্বে আমাদের দেশে কোনো ব্যক্তি নেই, না রাষ্ট্রপতি রয়েছেন, না প্রধানমন্ত্রী রয়েছেন, না মুখ্যমন্ত্রী রয়েছেন, না কোনো মাতব্বর এমপি বা এমএলএ রয়েছেন, মানে বিধায়ক নেতা মন্ত্রী রয়েছেন, না কি কোনো বিখ্যাত কোনো ফেমাস পার্সোনালিটি, যেমন যাকে বলা যেতে পারে ওই ধরে নাও কোনো অভিনেতা, ধরে নাও কোনো পপুলার ইউটিউবার, খুব ম্যানিপুলেটিং করতে পারে, এরকম কোনো ব্যক্তি সংবিধানের ঊর্ধ্বে অন্তত নয়। ইভেন যারা সুপ্রিম কোর্টের জাজ রয়েছেন, জাজেসরাও কিন্তু, বা কোনো দারুণ অফিসার, তুমি ভাবছো পাঁচু গোপাল তোমার স্কুলে তোমার মাথার মধ্যে ক্লাসের পরে দামদুম করে চাটি মারতো, তুমি পরবর্তীকালে পড়াশোনা করে দেখিয়ে দিয়েছো, তুমি ফটাকসে একদম ডিএসপি হয়ে গেছো, ডাব্লিউবিসিএস অফিসারের গ্রুপ বি তুমি অফিসার হয়ে গেছো, এসডিপি হয়ে গেছো, তুমি আইপিএস অফিসার ইউপিএসসি দিয়ে হয়ে গেছো। তারপর তুমি পাঁচু গোপালকে টেনে তুলে নিয়ে আসলে, আয় দেখ কেমন চাটি লাগে। তুমি পাওয়ারফুল নও, তোমারও নিয়মনীতি মানতে হবে। তুমি একটা কালে মার খেয়েছো বলে তোমাকে এখন মারতে হবে, এটা নয়। তার মানে শাস্তি দেওয়া বা শাস্তির পরিবর্তে যে ন্যায় বিচার পাওয়া, তার বেসিক কিছু নিয়মকানুন থাকতে হবে। অর্থাৎ তোমাকে মানতে হবে, প্রতিটা মানুষকে মানতে হবে, কিন্তু দেশের সংবিধান, এবং সেই সংবিধানই হবে সর্বোচ্চ স্থানে থাকবে, অর্থাৎ সুপ্রিম ল, সবাইকে মেনে চলতে হবে। যদি এই সংবিধান দেশের সমস্ত পরিচালন ব্যবস্থার তালাচাবি ব্যবস্থা হয়ে থাকে, কি সিস্টেম হয়, তাহলে সংবিধানকে এদিক ওদিক করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি দেখো কোনো কোনো পাওয়ারফুল ব্যক্তি সরকারে আসার পর যদি দুমদারাক্কা নিয়ম নীতি এদিক ওদিক করে তারা রেগুলেশন ভাঙার চেষ্টা করেন, তাহলে বারবার করে করে যেতে হবে, আর বারবার করে সমস্ত কিছু ভেসে যাবে। সাম্প্রতিককালে ঘটনাগুলো তুমি সেটা দেখতেই পাচ্ছ। সুতরাং আইন মানতেই হবে, আইনের ঊর্ধ্বে গিয়ে তুমি চেয়ার আছে বলে তুমি যা খুশি তাই করতে পারো না, এটা কিন্তু খবরের কাগজ প্রতিনিয়ত তোমাদের দেখিয়ে দিচ্ছে, তাই না? একই রকম তার একটা তালাচাবি ব্যবস্থা। অর্থাৎ এর মাধ্যমে তুমি কি পাবে? এই যে তুমি দেশে রয়েছো, এই ভারতবর্ষ নামক তুমি দেশে রয়েছো, কারা তোমরা কারা বা আমরা কারা? আমরা সবাই কারা? আমরা হচ্ছি নাগরিক, আমরা হচ্ছি সিটিজেন। এই সিটিজেনরা আমরা কি পেয়ে থাকি স্যার? আমরা থাকবো কেন দেশে? আমরা তো পালিয়ে যেতে পারতাম। আমরা যে দেশটা পাচ্ছি, ভারতবর্ষ নামক যে দেশটা পাচ্ছি, আসলে স্যার এটা তো স্বাধীনতাটা পেয়েছি কিসের মারফত? ধর্মের নিরিখে দেশটাকে ভেঙে চুরে দিয়ে চলে গেছে ব্রিটিশরা। তাহলে যখন আমরা দেশটা পেয়েছিলাম, তখন একটা টুকরো দেশ, একটা ভাঙাচোরা দেশ পেয়েছিলাম, যার শক্তি ছিল খুব কম, কিন্তু আমাদের শক্তি আমাদের অন্তর্নিহিত, আমাদের অন্তরে লুকিয়ে ছিল, যে শক্তি দিয়েই কিন্তু আমরা এখন শক্তিমান হওয়ার লড়াই লড়ছি। অর্থাৎ আমাদের শক্তিটা কি? আমাদের মানুষরা, আমরা নিজেরা আমাদের দেশের শক্তি, আমাদের দেশের সাধারণ মানুষরাই আমরা নিজেদেরকে শক্তিশালী করে তুলছি, আমরা একে অপরের হাত ধরে শক্তিশালী হচ্ছি, তাই না? অর্থাৎ আমরা এই দেশে থাকবো কেন? কারণ আমাদের এই দেশের মাটির ওপর আমাদের যেমন কিছু দায় থাকবে, তেমনই আমরা এই দেশের মধ্যে কিছু প্রাপ্য পাবো, আমরা কিছু অধিকার পাবো, কিছু ফ্যাসিলিটিস পাবো। ফ্যাসিলিটিসটা দেবে কে? আমাদের দেবে আমাদের সংবিধান, সুপ্রিম ল দেবে। যদি আমার সহনাগরিক, এই যে তোমার পাঁচু গোপাল বন্ধু তোমার মাথা মাথা চাটি মেরে চলে যেত, তোমাকে চাটি মারছিস কেন যদি বলে, তো ও বলে দেবে আমি স্বাধীন দেশের মানুষ, আমি চাটি মারতেই পারি, তুই যা করে নে। তাহলে তো তুমিও বলতে পারো আমি স্বাধীন দেশের মানুষ, চাটি মারবো কেন? চাটি মার খাবো কেন আমি? চাটি মার খাবো আমি? আর মানে স্বাধীনতা, ফ্রিডম, যে কোনো ধরনের রাইট, যে কোনো ধরনের অধিকার, আর তো একটা লিমিটেশন আছে। অর্থাৎ সেটাকে ব্যালেন্স করতে হবে। না সহ নাগরিক,
না কোনো সরকার, না কোনো বেসরকারি লোক, কেউ আমার এই অধিকারকে খর্ব করতে পারে না। অর্থাৎ আমরা এই অধিকারটা পাচ্ছি বলেই না দেশে থাকবো আমরা। অধিকারটা দিচ্ছে কেডা? অধিকারটা দিচ্ছে এই সংবিধান, সুপ্রিম ল, যাকে মানতে সবাই বাধ্য। আর কি স্যার, বেসিক গভর্নেন্স কি করে হয়? তাহলে স্যার এই সংবিধানটা তৈরি যখন হচ্ছে, তৈরি করার জন্য নিশ্চিত কিছু কিছু রেজলিউশন ছিল, কিছু আদর্শ ছিল, কিছু প্রিন্সিপাল ছিল, যে না দেখো আমাদের দেশটা এত কষ্ট করে স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশের যে মূল শিরা, মূল যে শেকড়, আমাদের যে দেশের লোকজনের যে বেঁচে থাকার বেসিক যে দর্শন, জীবন ধারণ, সেটা কিন্তু সবার জন্য এক, সেখানে কোনো রকম পার্থক্য নেই। আমরা যতই বিরোধের মাঝে ঐক্য নিয়ে থাকি না কেন, সবার জন্য সেটা কিন্তু সেম, আমরা ইন্ডিয়ান। তাহলে সেই ইন্ডিয়ান প্রত্যেকের বেঁচে থাকার জন্য বেসিক যে আদর্শ, বেসিক যে নীতিবোধ, বেসিক যে প্রিন্সিপালস রয়েছে, এটার আয়না বলা যেতে পারে এই সুপ্রিম লকে। যে আয়নাটাকে আইনের দ্বারা কি করা হয়েছে, বেঁধে ফেলা হয়েছে, বাউন্ডেড করে দেওয়া হয়েছে। তার মারফত তাহলে সেই আইন যদি মেনে ফেলি আমরা, তার মাত্র সেটা সুন্দর স্বাভাবিক শাসনতন্ত্র পেতে পারি, দেশ ভালো করে রান করবে। নেক্সট, এর মারফত বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, অর্গানাইজেশন বলতে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হতে পারে সেটা কি, হতে পারে যারা ভোট পেয়ে সরকারে আসছে, অর্থাৎ যারা লেজিসলেটিভ পাওয়ারে রয়েছে, যাদেরকে তোমরা বা আমরা সবাই ভোট দিয়ে নিয়ে আসি, আইন কক্ষের লোকজন, যারা ইলেক্টেড মেম্বার, পঞ্চায়েতের প্রধান হোক কিংবা মিউনিসিপ্যালিটির লোক হোক, কিংবা সে বিধানসভার মেম্বার হোক, কিংবা সে লোকসভা রাজ্যসভার মেম্বার হোক, যে কোনো আইন কক্ষের লোকই হোক না কেন, তো সাংসদীয় ব্যক্তি হোক না কেন, তিনি কিন্তু ইলেক্টেড মেম্বার, তিনিও এই আইন মানতে বাধ্য। দুই, আমরা যারা চাকরি করার জন্য পড়াশোনা করছি, বিশেষ করে সরকারি চাকরির জন্য, তারা দেশের যে কোনো ডিপার্টমেন্টেই যোগ দিই না কেন, আমি হাসপাতালে যোগ দিই, আমি আজকে কোনো খাদ্য দপ্তরে যোগ দিই, আমি আজকে শিক্ষা দপ্তরে যোগ দিই, আমি আজকে পুলিশ হই, আর্মি হই, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাই, যাই হয় না কেন, আমরা তো দেশের একটা সিস্টেমকে গভর্ন করার জন্য এই তালাচাবিকে ঠিকঠাক করে তেল দিয়ে ঠিকঠাক করে যাতে মেশিনারি ঠিকঠাক থাকে, কি সিস্টেম লক অ্যান্ড কিসেন যাতে ঠিকঠাক থাকে, তার জন্য তো এখানে পড়াশোনা করতে ঢুকছি, চাইছি। তার জন্য স্যার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন বা তাকে আমরা বলতে পারি এক্সিকিউটিভ, তাদেরকে সিলেকশনের মারফত ঢুকতে হচ্ছে, কারণ আমরা পরীক্ষা দিয়ে পাশ করবো, অর্থাৎ আমরা সিলেক্টেড মেম্বার, আমাদেরকেও কিন্তু আইন মেনেই কাজ করতে হবে। চাকরি পাওয়ার পর দুমদারাকা কাজ করতে পারবো না, বসটাই যাব, ইচ্ছা করলো না আজকে আমার মন ভালো নাই বলে চলে আসবে বর্ষাকাল বলে, এটা হবে না। ঠিক আছে, তোমাকেও আইন মানতে হবে, নিয়ম নীতি মানতে হবে, তোমার চাকরির জায়গার ল বুকস মানে মেনটেন করে কাজকর্ম করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি দুখানা জায়গার কেউই নিয়ম নীতি না মানে, তাহলে চেপে ধরবে কে? একজন রয়েছে, সে কে? জুডিশিয়ারি, যে জাস্টিস দেবে, কারণ সংবিধানকে উল্লঙ্ঘন করতে কেউ পারে না। অর্থাৎ বিভিন্ন রকম অর্গানাইজেশন, সরকারি অথবা বেসরকারি প্রাইভেট অর্গানাইজেশন, তাদেরকে তো নিয়ম নীতি মেনটেন করেই ব্যবসা বাণিজ্য করতে হবে। বা যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা আমরা রয়েছি, প্রত্যেককে এই দেশে থাকতে গেলে নিয়ম নীতি মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, নিয়ম নীতি মানতেই হবে, নিয়ম নীতির ঊর্ধ্বে কেউ নেই। আর এই যে নিয়ম নীতিটা বলা হচ্ছে সেটাই হচ্ছে ভারতের সংবিধান, এটাই হচ্ছে সুপ্রিম ল। তাহলে এর মারফত আমরা একটা সুস্থ দেশ বা দেশের সরকার পাবো বা শাসনতন্ত্র পাবো। ঠিক এই জন্যই সংবিধানের দরকার, প্রয়োজনীয়তা রয়েছে। ইন এ নাটশেল এটুকু বুঝতে পেরেছ আশা করি। আর একটু দেখে নিই স্যার কি গল্প আছে। তাহলে এর মারফত অ্যাকচুয়ালি কি হচ্ছে, এর মারফত যেটা হচ্ছে, শাসনতন্ত্রের সঙ্গে আমাদের যে নাগরিকত্ব রয়েছে তার মধ্যে একটা প্রিজার্ভ চলছে বা ব্যালেন্সিং সিস্টেম। সরকার করছে এক, নাগরিক চাইছে এক। সিস্টেম যদি ঠিকঠাক করে না কাজ করে, তাহলে দুজনের মধ্যে তো অশান্তি হবে, অস্বস্তি তৈরি হবে। তখন নাগরিক কি সেই দেশে থাকবে?
পালিয়ে যাব তো। আজকে যদি আমাদের অঞ্চলে চাকরি বাকরি না হয়, দীর্ঘদিন ধরে কোর্টের পর তারিখের পর তারিখ যদি কেস হয়েই যায়, তাহলে এখানকার ছেলেপুলে শুধুমাত্র কি আর পিএসসির পরীক্ষা দেবে? একটা সময় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়মিত হতো, পরীক্ষা নেই, এসব বাচ্চারা আজকে বাধ্য হয়ে পিএসসির পরীক্ষা দিত। এখন পিএসসির পরীক্ষা দিন দিন কমে যাচ্ছে, বাধ্য হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে, বা অনেকে এখন রিলস 10 সেকেন্ডে নায়ক নায়িকা হয়ে যাচ্ছে। চব্যগুলো হচ্ছে কেন? উপায় নেই, কর্মসংস্থান হচ্ছে না। যদি আজকে আরো চাপ ভদিয়ে ফেলে, কতদিন চলবে? আজকে তোমরা বুঝলে, হ্যালো গাইজ, আমি না এরম ভাবে বাসন মাজলাম, কতদিন ধরে এই কন্টেন্ট চলবে? এর মধ্যে কোনো মেধা আছে? কোনো পড়াশোনা রয়েছে? নেই তো। একটা সময় গিয়ে কিন্তু ধাক্কা খাবেই। আর যখন ধাক্কাটা খাবে, তখন কিন্তু ইকোনমি, আরে বাবা আজকে গ্যারেজে সাইকেল রাখতে গেলে কত টাকা লাগে সেটা তোমরা জানো। সমস্ত কিছু একটা দ্রব্যমূল্য আছে, পার্চেসিং পাওয়ার প্যারিটি রয়েছে। তাহলে সেইগুলোকে মেনটেন করতে গেলে তখন মানুষজন শুধুমাত্র রাজমিস্ত্রির কাজ করার জন্য, যেমন আজকে পশ্চিমবাংলা থেকে বহু লোক চলে যায় কেরালা, মহারাষ্ট্র, পুনের দিকে, ঠিক আছে? আজকে যেমন প্রচুর ইঞ্জিনিয়ার, ঠিক একই রকমভাবে তুমি মানে প্যারাডক্স ভাবো, যারা একদম পড়াশোনা করে না বা করেনি হয়তো কোনো দিন, বা তাকে সমাজ হয়তো সেই সিস্টেম দেয়নি, তারা সেরমভাবে পড়াশোনা করে উঠতে পারেনি, তারা গায়ে গতরে খাটার জন্য চলে যাচ্ছে অন্য রাজ্যে বা অন্য দেশে। আজকে যারা মেধাবান ব্যক্তি, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারাও চলে যাচ্ছে। যদি এটা বাড়তে থাকে, তারাও চলে যাবে, আপামর সাধারণ মানুষও চলে যাবে। রোহিঙ্গা দেশ ছেড়ে চলে আসেনি কেন? চলে গেছে, তাদের স্বাধীন, তাদের রাইট দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে সরকারি ব্যবস্থা আর নাগরিকত্বের মধ্যে ব্যালেন্সিং থাকতে হবে। ব্যালেন্সিংটা করবে কে? আইন। আর যদি আইনটাকে মানানোর ব্যবস্থা করতে হবে। যদি তুমি আইন না মানো, এদের মধ্যে কেউ একজন, তুমি একজন হরিদাস পাল নাগরিক, তুমি একজন অফিসারকে যা তা কথা বলে দিচ্ছ, গালাগাল দিয়ে দিচ্ছ, তার মা, বউ, বাবা, কাকা সবাইকে তুলে দিচ্ছ, আইন যদি না মানো, বা তোমার যদি এতটাই হরিদাসপনা বেড়েই চলে, তাহলে গভর্নিং সিস্টেম গোলমাল হয়ে যাবে। আবার দেখা গেল তুমি একটা বড় সড়ো অফিসার বা বড় সড়ো নেতা, টাকাশি দায়ী করছো নাগরিকের ওপর, গভর্নিং সিস্টেম নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এই রকম জিনিস চলতে পারে না। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি হয়তো ভাবছো কথাগুলো বলছি স্যার এরকম চলছে, আপনি বলছেন চলছে তো এরকম, চলবে না বাবা। যারা 36টা বছর বছর করতে করতে 36 বছর বা যারা 36 বছর থাকলো, তারাও ওটা করেছিল। এই আমরা ওরা করতে করতে নিজেরা ক্ষমতায় আসার বা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করছে। তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমাদের দেশের নেচারটাই হচ্ছে সুপ্রিম ল, সংবিধানের ঊর্ধ্বে কেউ যেতে পারবে না, তুমি আইনের ভুল ব্যাখ্যা করতেই পারবে না, কারণ এখানে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে। অসম্ভব, হতেই পারে না, হবেই না। কারণ যারা বানিয়ে গেছে সংবিধানটা, বি.আর. আম্বেদকররা যারা বানিয়েছিলেন, তারা প্রত্যেকে কিন্তু সব থেকে বেস্ট লয়ার ছিলেন। এত সহজ নয়। তারা কি জানতেন না যে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতার স্বর আলাদা হয়ে যাবে, আবার লঙ্কায় যেই যাবে সেই রাবণ হয়ে যাবে? তারা জানতেন না? তারা নিশ্চয়ই কোনো মারপ্যাচ করে গেছেন, বেসিক ফান্ডামেন্টাল কতগুলো জিনিস করে গেছেন যেগুলোকে পাল্টানো যাবে না। বিবর্তিত হয় ঠিকই, আমরা এই যে বললাম যে বিবর্তিত হয় ঠিকই, কিন্তু বেসিক প্রিন্সিপালকে কখনোই নাড়াচাড়া করা যাবে না। এই গল্পও আছে। অর্থাৎ এই ব্যালেন্সিং সিস্টেমের জন্যই কিন্তু আসলে সংবিধানকে রাখা হয়েছে, দাঁড়িপাল্লা ঠিকঠাক চলে, ঠিকঠাকভাবে পাওয়ার বা ক্ষমতার ব্যবহার হয়, ক্ষমতা যেন কোনো মায়াতে জড়িয়ে না পড়ে। মায়ার প্রতিশব্দ কি হয় বুঝে নাও, কিন্তু ক্ষমতা যেন কোনো অন্যরকম কোনো কিছু ভাবে উলট পালট না, তার যেন ব্যালেন্স থাকে। যারা নেতা, যারা লেজিসলেটিভ পাওয়ার, যারা তোমার অফিসার হবে, তোমার খুব ঘ্যাম হয়ে যাবে না বাবা, তোমাদের একটা এথিক্স বলে পেপার আছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, বা যারা সাধারণ মানুষ বা জুডিশিয়ারি সিস্টেম ইটসেলফ, প্রত্যেকের কেউ কারো ব্যাপারে নাক গলাবে না, কেউ কারো ব্যাপারে নাক গলাতে পারে না। ক্ষমতার ডিস্ট্রিবিউশন রয়েছে সংবিধানের মধ্যে। এই মাধ্যমগুলোর মাধ্যমেই তো তার গভর্নেন্স সিস্টেম বা গভর্নমেন্ট বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টগুলো বা ইনস্টিটিউশনগুলো তারা তো ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক একই রকমভাবে আমরা যারা নাগরিক, আমরা এই দেশে থাকবো এবং সেই দেশের মধ্যে আমরা যেমন অধিকার নেব, তেমনই আবার
টুক করে পানির পিক ফেলে চলে যাব, এটা হতে পারে না। আমরা তাজমহলের গায়ে গিয়ে লিখে আসবো টু আই ট্রু লাভ, হবে না। কারণ ডিউটি হয়তো কোথাও না কোথাও ইনডিরেক্টলি লিগালি বাউন্ডেড, ঠিক আছে? ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি লিগালি বাউন্ডেড সাম পোর্শন অফ ডিউটিস। অর্থাৎ আমরা শুধু অধিকার নেব নেব বললে হবে না, আমাদের বেশি কিছু কর্তব্যও রয়েছে। এই কর্তব্য বোধ চেতনা পড়াশোনা করে আসলে হবে। আমি স্যার একটুখানি পড়াশোনা করে ফেলেছি, করোনার মধ্যে ডিস্টেন্সে ওই অনলাইনে পরীক্ষা দিয়ে দিয়েছি, না রকম নেট ফেট ঘেটে ঘুটে, আর আমি ভেবে নিচ্ছি, স্বপ্ন দেখে যাচ্ছি আমি না আইপিএস হয়ে যাব। হবে না বাবা, হবে না। অনষ্ট গোপাল হওয়ার অবস্থা হচ্ছে না, বা পড়াশোনার জন্য ধৈর্য হচ্ছে না, আমি হয়ে যাচ্ছি আইপিএস এর ফেসবুকে একদম ডিপি দিয়ে দিচ্ছি, হবে না। পড়ো, হবে। তুমি ক্লাস 1 2 3 4 করতে 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 যেমন আজকে মাস্টার্স করে ফেলেছো, তেমনই বেসিক পড়াশোনা করতে 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 তুমি বড় নিশ্চয়ই হবে। কিন্তু স্বপ্ন দেখলাম আর ঘুমিয়ে থাকলাম হবে না, তোমাকে আগুন হয়ে জ্বলে পুড়ে মরতে হবে, তবেই বড় হবে, নাহলে হবে না। কয়লা হতে হবে, তবে তুমি জ্বলে পুড়ে মরবে, ঠিক? তাহলে এই ব্যালেন্সিং সিস্টেমটাকে করার জন্য, মেনটেন করার জন্য যে সুপ্রিম ল রয়েছে, দ্যাট ইজ কল্ড কনস্টিটিউশন। ক্লিয়ার? তাহলে সংবিধানটা কি কাজে লাগবে, কি জিনিস, কেন পড়বো? আমাদের চাকরির জন্য পড়তে হবে কেন? তুমি গ্রুপ ডি স্টাফ হও কি তুমি আজকে বড় অফিসার হও, প্রত্যেককে বেসিক সিলেবাস পড়তে হয় কেন? পড়তে হয় কারণ যে দেশে চাকরি করতে চাইছি সেই দেশটা রান করছে কোন আইন কানুনের মারফত, বা কি উদ্দেশ্যে বা আইন কানুনটা মানতে হবে, সেই চেতনা থাকার দরকার। আর যারা তোমরা অফিসার হওয়ার জন্য চিন্তা করছো বা লড়াই করছো, তাদের তো এই জিনিসটা আরো বুঝতে হবে। কারণ সাধারণ মানুষ হয়তো অনেকেই বোঝে না, জানে না, পড়াশোনা করেনি, বা সতর্ক নয় তারা। আর তুমি যখন একটা ব্লকে গিয়ে অফিসার হবে, তখন তোমাকে প্যান ভিতরে সমস্ত কিছু ভাবতে হবে যে এই ডিপার্টমেন্টে কি কি আইন কানুন আছে, এখানে কি হতে পারে কি হতে পারে না। তুমি তো অ্যাকচুয়ালি ম্যানেজার হবে, তুমি তো কোঅপারেশন করে সমস্ত ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টে। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে কেন দরকার। আমরা সংবিধানে কিন্তু একদম প্রতিটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি করছি, আমরা কোর থেকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, চলো তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টিটিউশন? সংবিধানের মানে কি? এ কনস্টিটিউশন অফ এ স্টেট ইজ আ ফান্ডামেন্টাল সেট আপ অফ প্রিন্সিপালস। অর্থাৎ মানে যে কোনো রাষ্ট্রের যদি কোনো সংবিধান থাকে, সেটা কি আসলে বেসিক যে নীতিবোধ আছে, ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল আছে, তার একটা সেট বলা যেতে পারে, তার একটা সংকলন বলা যেতে পারে। অর এস্টাবলিশড প্রেসিডেন্টস অ্যাকর্ডিং টু হুইচ দ্য স্টেট ইজ গভর্নড, বা কিছু আইন কানুনের প্রক্রিয়া যার মারফত সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, শাসিত হচ্ছে। It outlines the organization, powers and limits of government institutions as well as the rights and duties of citizen. এর মারফত যেমন সরকারের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে, যেগুলো বলছিলাম, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, প্রতিটা অঙ্গের তাদের কি কাজকর্ম, তাদের কি পাওয়ার আছে, তাদের কি সীমা আছে, সেইগুলো যেমন ক্লিয়ারিটি করে দিচ্ছে, তেমনভাবেই নাগরিকদের যে কি অধিকার, নাগরিকদের কি ফ্যাসিলিটিস, নাগরিকদের কি কর্তব্য, সেগুলোকে কিন্তু ডিগনিফাই করে দিচ্ছে। ইট সার্ভস অ্যাজ আ সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। সেই দেশের, সেই ভূমিখণ্ডের মূল সর্বোচ্চ আইনটাই হচ্ছে সেই দেশের সংবিধান। প্রোভাইডিং আ ফ্রেমওয়ার্ক ফর দ্য ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট, দ্য প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল লিবার্টিস অ্যান্ড মেইনটেনেন্স অফ সোশ্যাল অর্ডার। এই যে তোমার ক্লাসের পাঁচু গোপাল গায়ের জোর দেখে তোমাকে আবার চাটিয়ে মারত, সেও ফ্রি ছিল, আবার তুমিও ফ্রি ছিলে, স্বাধীনতা তুমি ছিল, তোমার স্বাধীনতা ছিল, তোমাকে গায়ের জোর দেখে মার দিয়েছিল। কিন্তু সেই পাঁচু গোপাল কিন্তু বুঝতে পারেনি আমি স্বাধীন মানে এটা নই যে অন্য কাউকে আমি অস্বস্তি দেব। অর্থাৎ স্বাধীনতার বোধটা আসলে মিউচুয়াল হবে, তুমিও স্বাধীন, আমিও স্বাধীন, আমরা মিউচুয়ালি স্বাধীন থাকবো। আমার আজকে তোমাকে দেখে খুব ভালো লাগছে, চোখ টিপে চলে গেলাম, এটা ভালো লাগবে? এটা উচিত নয়, না? না, ভালো লাগছে, কন্ট্রোল করো, কন্ট্রোল উদয় কন্ট্রোল। তাহলে এই যে বিষয়টা, এটাকে শুধুমাত্র ফ্রিডম বলে, এটাকে কি বলে? লিবার্টি বলে। ইন্ডিভিজুয়াল লিবার্টি থাকা দরকার, তাকে রক্ষা করছে, তাকে প্রোটেক্ট করছে, এবং এর মারফত কি হবে? সোশ্যাল অর্ডার আসবে। যেভাবে আজ সোশ্যাল মিডিয়া 5 সেকেন্ডে 10 সেকেন্ডে আঙুল নাড়ানাড়ি করো, তোমরা ভেবে দেখো
প্রত্যেকে মানে ওই যে অনেকগুলো ফেসবুক পেজ থাকে না, নানা রকম নাম থাকে, কমেন্টে দেখবে ভরে যায় যে এত কেন ড্যাশ, ঠিক আছে? তুমি দেখবে ওইখানগুলোতে রগড় হয়, এত সমস্যা মানুষের জীবনে, যে ওই সেই পেঁচি আমাকে ভালো লাগেছিল, কিন্তু পেঁচিকে আমারও ভালো লেগেছিল, দুম করে আরেকজনকে ভালো লেগে গেছে, আমি কি করব, মানে এই ধরনের দেখবে অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে। তো ভাই সোশ্যাল অর্ডার তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। তাহলে বেসিক কিছু নিয়মনীতি মানতে হবে, না হলে গোলমাল। ঠিক ওই পরকীয়া এখন লিগালাইজ হয়ে গেছে, মানে এটা নয় যে ঘরে ঘরে নয়, মানে ঘুলঘুলিতে তুমি পরকীয়া করে বেড়াও, তো ধরে পারে না, তাই না? সো কনস্টিটিউশন মিনিং পার্টেন্স অ্যান্ড পিভোটাল রোল ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক স্ফিয়ার অফ দ্য কান্ট্রি। সামাজিক স্তরে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এটি মানুষ যে কারণে একটা দেশে বসবাস করবে তার বেসিক ওয়েলফেয়ার তৈরি করে দেয়, তার বেসিক বেঁচে থাকার অধিকার দিয়ে দেয়। ক্লিয়ার স্যার? তো এটাই হচ্ছে সংবিধানের মানে। প্রতিটা নোটই কিন্তু বাংলায় আছে, তাই যারা বাংলা ভাষা অফিসার হতে গেলে ইংরেজিতে পড়তে হবে, কিছু করার নেই, কারণ মূর্খ হয়ে থেকে লাভ নেই, কিছু করার নেই বাবা, বাংলাও পড়ো কিন্তু ইংরেজি পড়ার চেষ্টাও করো, নোট তোমরা দুটো ভাষায় দিয়ে দেবো। এবার যদি বাংলা খুব প্রিয় থাকে, 50 টাকায় পাওয়া যায়, কিছু খেয়ে নেও, চল। অফিসার হবে আর ইংরেজি পড়তে পারবে না বা রিপোর্ট লিখতে পারবে না, তো হতে পারে না। অফিসার হতে গেলে তো অফিসার মতো করেই কাজকর্ম করতে হবে। এনিওয়ে, কনস্টিটিউশনালাইজেশন বা সাংবিধানিকতা। কনস্টিটিউশনালাইজেশনটা কি জিনিস? ইট ইজ দ্য সিস্টেম হোয়ার দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম অ্যান্ড দ্য ইনস্টিটিউশন স্ট্রাকচার অ্যান্ড প্রসেস আর গভর্নড বাই দ্য কনস্টিটিউশনাল প্রিন্সিপাল। সাংবিধানিক এটা এক ধরনের মেকানিজম যার মারফত, এটা এক ধরনের সিস্টেম যার মারফত যে সংবিধান কি করে পাওয়ারফুল হচ্ছে, বা দেশের যারা গভর্নিং বডি তারা সেভাবে কিভাবে তারাকে মেনটেন করবে, কি মেনটেন করবে, দেশের যে বেসিক প্রিন্সিপালগুলো রয়েছে, সংবিধানের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো মেনটেন করার জন্য যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে সাংবিধানিকতা বা কনস্টিটিউশনালিজম। ঠিক আছে বাবা, আগেই বলছি এই ক্লাসগুলো ডেডিকেটেডলি ডাব্লিউবিসিএস এর জন্য। আমার কথাবার্তা যদি খারাপ লাগে আমি দুঃখিত নই তার জন্য, ঠিক আছে? তোমার খারাপ লাগছে মানে তোমার গল্প আছে, তুমি পড়াশোনা বুঝতে চাইছো না, ঠিক আছে? আমি আবার বলছি, যারা যারা ইংরেজিতে দুর্বল ভাবছো, তোদের জন্য কিন্তু তোমাদের নোটটা আমি দিয়ে দিচ্ছি, চাপ নেই। চেষ্টা করো, কিছু জিনিস থাকে, যেমন ধরো একটা ওয়ার্ড বললাম জুরিসপ্রুডেন্স, ঠিকঠাক করে বাংলা হয় না বাবা, সেগুলোকে ইংরেজিতেই পড়তে হবে। সুতরাং এই কনসেপ্টগুলোকে ভয় পাস না। তুমি একবারেই আজকে তোমার দাড়ি হয়ে জন্মায়নি ছোটবেলাতে ফট করে, তোমার দুম করে পাকা চুল হয়নি। সুতরাং তুমি যেমন তোমার ধীরে ধীরে যেমন চামড়া মানে কুচকে যাচ্ছে, তেমনভাবে তুমি ধীরে ধীরে ইংরেজি বুঝে যাবে। ইংরাজি কোনো ডাইনোসর না যে তোমাকে কামড়ে ধরবে, অঙ্ক কোনো ডাইনোসর না তোমাকে অঙ্ক করতে পারবে না। তোমার যে বিষয়ে দুর্বলতা আছে তুমি উল্টে সে বিষয়কে কামড়ে ধরো, তুমি নিশ্চয়ই পেরে যাবে। এইটুকু সাহস অন্তত দেখো, তোমার অবস্থা নিশ্চয়ই হতে পারে, ঠিক? বাট তার জন্য সেরকম লড়াই করতে হবে। পাহাড়ে উঠবে, সেলফি নেবে আর হাঁটবে মা, তা হবে না বাবা, হাঁটু তোমার ব্যথা করতেই হবে। তার জন্য আমরা আছি, ক্লাস করো, তোমার গাইড করে দেওয়ার চেষ্টা করছি, মেন্টরশিপ করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পাহাড়ে উঠে সেলফি নিতে গেলে তোমাকেই হাঁটতে হবে। এনিওয়ে, যেটা বলছিলাম, তাহলে এই সাংবিধানিকতার বা কনস্টিটিউশনালিজমের ভালো দিক খারাপ দিক কি আছে, প্রস কনস কি আছে? দেখো, সংবিধানের মারফতে কি তৈরি হয়? লিমিটেশন তৈরি হয়, লিমিটস গভর্নমেন্ট পাওয়ার। সরকারের ক্ষমতার কতখানি রয়েছে, তার সীমানা কি, সেটা নির্দিষ্টকরণ করা যেতে পারে। যদি সংবিধান না থাকতো তাহলে কিন্তু সরকার যা খুশি তাই করতে পারতো, কারণ আইন তো সে তার মতো করে পাল্টে দিতে পারতো। সংবিধান আছে বলেই সে কিন্তু তার ক্ষমতাকে লিমিটেডলি ইউটিলাইজ করতে পারে, নাহলে কিন্তু গোলমাল হয়ে যেত। অনেক সময় অনেক সত্যি কথা বলে ফেললে মুশকিল হয়ে যেত, আরো বেশি করে মুশকিল হয়ে যেত। নেক্সট, আর কি কি ভালো দিক আছে? প্রোটেক্টস রাইট। সাধারণ মানুষের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো কোথাও না কোথাও কিন্তু সুরক্ষিত হচ্ছে, সুরক্ষিত হওয়ার জায়গা রয়েছে। জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, অধিকার তোমার যদি মনে হয় যে প্রোটেক্ট নেই, যাও জুডিশিয়ারিতে যাও। এনশিওর স্টেবিলিটি, অর্থাৎ সোশ্যাল অর্ডার যা রয়েছে, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল যে স্ট্যাটাস রয়েছে, তার একটা এনশিওরি দিচ্ছে এই সংবিধান ব্যবস্থা, ঠিক আছে? খারাপ দিক কি কি রয়েছে সংবিধান থাকার ফলে, কি কি খারাপ দিক আছে? এবার এটা কেউ ভাবে না, যারা জেনারেলি সংবিধান পড়ায়
তারা সব ভালো 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 পড়ায়, কোথাও না কোথাও কোনো কিছু ফাঁক ফোকর থাকে, তাদের গায়েও কালো থাকে, সূর্যের মধ্যেও প্রচুর তাপ থাকে। হ্যালো গাইজ বলে শুদ্ধকে তুমি বলো যে খুব ভালো লাগছে একটু বেশি করে জল, বলো না তো, তার মানে খারাপ দিকও কিছু থাকে। কি কি খারাপ দিক? স্লো ডিসিশন মেকিং। এই যে ভালো ভালো দিক বললাম, যে বললাম স্যার রাইটের প্রোটেকশন আসছে, তোমার যে অধিকার তার প্রোটেকশন আসছে, কিন্তু সেই প্রোটেকশন তোমাকে আসছে জুডিশিয়ারি মারফত, অনেক সময় হয়তো ধীরে সুস্থে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তৎক্ষণাৎ হয়ে উঠছে না। কোনো জাস্টিস ধীরে সুস্থে আসছে মানে এটা নয় জাস্টিসটাই নেই। তার জন্য এই যে দেরি করে 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 আজকে পরীক্ষার 12টা বাজিয়ে থেড়ে দেওয়া হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই যে ইতিহাস পাল্টাবে না। ইতিহাস বারবার করে দেখে দিয়ে গেছে, তুমি গোলমাল করবে তোমাকে কর্মফল ভুগতে হবে, ঠিক আছে? তোমার জাস্টিস আসবেই, এই বিষয়ে নিশ্চিত থাকো, ঠিক আছে? 2, রিকোয়ার্স ইন্টারপ্রিটেশন। অনেক সময় ইন্টারপ্রিটেশনের দরকার হয়ে পড়ে, জাজেদের হয়তো অনেক সময় ইন্টারপ্রিটেশনের দরকার হয়ে পড়ে। ঠিকঠাক আইনকে অনেক সময় যেহেতু জটিলভাবে তৈরি হয়, আইনি ভাষা আমার কাছে তৈরি হয়, অনেক ফাঁক ফোকর তৈরি করার চেষ্টা করে অনেক যারা যারা দুর্বুদ্ধি সুস্মতি আলা লোকজন, ঠিক আছে? তারা তাদেরকে ঠিকঠাক ট্র্যাকে আনার জন্য যারা ঠিকঠাক লোকজন তাদেরকে ইন্টারপ্রিট করার দরকার হয়ে পড়ে। তো এই যে ইনক্লুশন বা ইনভলভমেন্ট বা এই যে একটু ডিলে হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে নেগেটিভ দিক, বাট এটাও আসলে একটা বৃহৎ ব্যবস্থাকে মেনটেন করার জন্য তার একটা বলতে পারো কি বলবো বাই ফল্ট, কিছু করার নেই সেক্ষেত্রে, বাট ভালো দিকটাই কিন্তু আসল, ঠিক গেল? তাহলে এটা হচ্ছে তোমার সাংবিধানিকতার বিষয়বস্তু। তাহলে সাংবিধানিকতা কি জিনিস? এমন একটি বিষয়বস্তু যেখানে সংবিধান কিভাবে সর্বোচ্চ স্থানে যাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক কাঠামো কি বজায় থাকছে এবং সাংবিধানিক নীতিগুলো কিভাবে বজায় থাকবে তার একটা মেকানিজম, তার একটা টেমপ্লেট বলা যেতে পারে। তাহলে এই যে মেকানিজম বা টেমপ্লেট বললাম কনস্টিটিউশনের, তার তার উপাদানগুলো কি কি, তার তার মেন বৈশিষ্ট্যগুলো কি কি, তুমি বলে দাও স্যার, উপাদানগুলো একটু বলে দিন আমাকে। সাংবিধানিকতা বা কনস্টিটিউশনালিজমের উপাদানগুলো কি কি? প্রথম কথা হচ্ছে কি লাগবে, 1 নম্বরে তোমার রয়েছে প্রতিষ্ঠানের কাঠামো। সরকার কিভাবে কাজকর্ম করবে বা কিভাবে তারা পরিচালনা করবে সেটা কিন্তু তার উপর কেউ নাক গলাতে পারবে না। অর্থাৎ করতে পারবে, বাট সেখানে কখন নাক গলাবে কখন নাক গলাবে না তার সীমাবদ্ধতা রাখা আছে। যে কোনো টাইপের সরকারি, সে লেজিসলেটিভ হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, জুডিশিয়ারি হোক, তার একটা পাওয়ারের ডিস্ট্রিবিউশন আছে, মানে একটা স্ট্রাকচার আছে যে আমার কাজ এইটুকু, আমি এইটুকু করতে পারি, তোমার ব্যাপারে নাক গলাবো না, আমার ব্যাপারে তুমি নাক গলাতে পারবে না। সাংবিধানিক প্রিন্সিপালস, আইডিয়ালিজম, নীতিবোধ আছে। কনস্টিটিউশনের যে নীতিগুলো রয়েছে সেটা সরকারের ওপর প্রভাবিত করে এবং সরকারকে উল্টে সীমাবদ্ধ করে দেয়। সরকারের ওপর কি রয়েছে, কিছু আদর্শগত চাপ রয়েছে, যাকে বলি আমরা অনেক সময় ডিপিএসপি, এটা আমরা পরে পড়ব, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে কিন্তু আমাদেরকে বলে গেছিল, সংবিধানে বলে দেওয়া হয়েছিল যে আমি জানি না পরবর্তীকালে আজ থেকে 100 বছর পর আবার কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, জানি না। আমরা কি জানি আজ দাঁড়িয়ে 100 বছর পরে যখন আমরা বুড়ো হয়ে যাব কি মরে যাব, আমাদের নাতিপুতির সময় কে আসবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে, জানি কি আমরা? জানি না। সে ভালো হবে না খারাপ হবে জানি আমরা? জানি না। তাহলে তাদেরকে কিছু বেসিক নিয়ম নীতি মেনটেন করে কাজ করতে হবে দেশের জন্য, এটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটাকেই বলি আমরা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এইটার ওপর বেস করে কিন্তু সরকারকে কাজকর্ম করতে হয়। তো এটা হচ্ছে তোমার 2 নম্বর উপাদান। 3 নম্বর উপাদান কি স্যার? প্রসিডিওর। সরকার যে কোনো রকম কাজকর্ম যখন করে তখন সরকারের যে প্রক্রিয়া, প্রসিডিওর বা যে কোনো আইন কানুন যখন হয়, সরকার আইন মেনে কাজকর্ম করে, অর্থাৎ প্রসিডিওর অফ ল সেটা থাকতে হবে, সেটা একটা উপাদান। আর ওভারঅল সরকারের যে লিমিটেশনগুলো রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেইগুলো কিন্তু এক একটা উপাদান বলা যেতে পারে। অর্থাৎ রুল বাই ল যাকে বলা হয় সেইগুলো রয়েছে, রুল অফ ল যাকে বলা হয়, প্রসিডিওর অফ ল, রুল অফ ল যাকে বলা হয়, সেগুলো হচ্ছে তোমার উপাদান সংবিধানের জন্য, কনস্টিটিউশনালিজমের জন্য। ক্লিয়ার স্যার? এবার যে সংবিধান করে বা আমরা কপচাচ্ছি, সেই সংবিধান আসলে কত প্রকারের হয় বাবা?
টাইপস অফ কনস্টিটিউশন, 4 প্রকারের সংবিধান হয়। ইন শর্টস কি কি? 1, রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন, লিখিত এবং অলিখিত সংবিধান। লিখিত এবং অলিখিত সংবিধান। বেসিক্যালি যদি এটা বোঝানোর চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই রকম। রিটেন কনস্টিটিউশন, এর মানে হচ্ছে, যেটা বাংলায় বললে হয়ে যাবে লিখিত। আবার যদি আমরা আনরিটেন লিখি কনস্টিটিউশন, এর মানে হয়ে যাবে অলিখিত। কিন্তু পাতি বাংলায় যেভাবে ভাববো তা আসলে নয়। মনে রাখবে, লিখিত বা অলিখিত দুটোই আসলে কিন্তু কোডিফাইড, মানে দুটোই লেখা হয়। এটাও কোডিফাইড, এটাও কোডিফাইড, মানে নথিভুক্ত হয়, মানে লেখা হয়। অলিখিত মানে লেখা হয় না, শুনে শুনে মনে রাখা, এরকমটা নয় কিন্তু বেদের মতো। এটাও নথিভুক্ত হয়, এটাও নথিভুক্ত হয়। তাহলে পার্থক্য কি স্যার? এটা স্যার নির্দিষ্ট কোনো বডি, ফিক্সড কোনো বডি লেখালেখি করে, তারা কোনো লেখালেখি করে। যেমন আমাদের দেশের লেখালেখি করেছেন কারা? যারা সংবিধানে তৈরি করেছিলেন, অর্থাৎ গণপরিষদের লোকজন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, আম্বেদকররা, আম্বেদকরের মতো যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব, ড্রাফটিং কমিটি, এই গণপরিষদ, তারা সংবিধানকে তৈরি করেছেন। আর এটা ফিক্সড বডি ছিল যারা কনস্টিটিউশন বানিয়েছিল। কিন্তু এখানে কোনো ফিক্সড বডি নেই, রাদার ট্র্যাডিশনাল উপায়তে রাজা বাদশাদের আমল থেকে যে যে প্রথা চলে আসছে সেই নিয়ম নীতিগুলোকে বেস করে 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 আইন তৈরি হচ্ছে। দ্বিতীয় কথা, যদি কোনো ফিক্সড বডি পরীক্ষা নিরীক্ষা করার মারফত কোনো আইনকে লেখেন, তার জন্য নিশ্চয়ই সময় একটা থাকবে। এটা নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের মধ্যে লিখেছেন তারা, ফিক্সড টাইমিং থাকবে। যেমন ভারতবর্ষের জন্য 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতের সংবিধানকে তৈরি করার জন্য, ঠিক? কিন্তু এখানে যেহেতু কোনো ফিক্সড বডি লেখেনি, চিরাচরিতভাবে লোকজন লিখে লুকে নিয়ে আসছে, ট্র্যাডিশনালি রাজা বাদশারা কবে থেকে শুরু করছে গল্পগুলো, তার জন্য কোনো ফিক্সড টাইমিং নেই, ফিক্সড টাইমিং এদের নেই। দিস ইজ দ্য বেসিক জিনিস। ব্রিটেন সংবিধানে, যে দেশে এই সংবিধান আছে, এই ধরনের সংবিধান আছে, সেখানে দেখা যায় যে কনস্টিটিউশন বা সংবিধান নিজেই সুপ্রিম, এই নিজেই সুপ্রিম, এর থেকে পাওয়ারফুল কেউ হয় না। কিন্তু এই ধরনের দেশে দেখা যায় যে কনস্টিটিউশন কিন্তু এখানে সুপ্রিম নয়, এখানে সুপ্রিম নয়, নট সুপ্রিম, বরং সুপ্রিমটা কে? এখানে সেখানকার পার্লামেন্ট। আমাদের এখানেও পার্লামেন্টারি গভর্নমেন্ট রয়েছে, আমাদের সরকারে যারা আসে পার্লামেন্টে কোনো মানে সংখ্যাগরিষ্ঠতাতে তারা সরকার তো চালায়, ঠিক কথা। সংবিধানকে দুমদাকে পাল্টাতে পারে না, সংবিধানকে তার তালে চলতে হয়। এখানে সংবিধান নিজে সুপ্রিম, বাট এখানে পার্লামেন্ট সুপ্রিম। তারা ইচ্ছা করে সংবিধানকে তাদের মতো করে সংবিধানকে চেঞ্জ বা শিফট করতে পারেন। এটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশনের ধারণা। তার মানে আমরা যেটা বলছিলাম যে প্রথম টাইপটা হচ্ছে রিটেন অ্যান্ড আনরিটেন। ডিস্টিংগুইশেস বিটুইন কোডিফাইড অ্যান্ড কাস্টমারি কনস্টিটিউশনস, লিখিত এবং কাস্টমাইজ করে নেওয়া হচ্ছে, এইটা হচ্ছে পার্থক্য লিখিত এবং অলিখিত সংবিধানের। এটা এক ধরনের টাইপ। দ্বিতীয় ধরনের টাইপটা তোমার হচ্ছে রিজিড এবং ফ্লেক্সিবল। রিজিড মানে কি? বদ্ধ, কনজারভেটিভ, সহজে চেঞ্জ করা যায় না। ফ্লেক্সিবল মানে চেঞ্জ করা যায়। আমাদের দেশের সংবিধানটা কিন্তু আবার মাঝামাঝি জায়গায় রয়েছে। সাম পোর্শন আর রিজিড, সাম পোর্শন আর ফ্লেক্সিবল। কিছু কিছু জায়গা
চেঞ্জ করা খুব কঠিন, কিছু জায়গা সমাজের তালে তালে চেঞ্জ হতে পারে। ইনঅ্যাক্টেড অ্যান্ড ইভলভড, এই সংবিধানকে ইনঅ্যাক্টেড মানে চালু করা হয়েছিল, তাকে সংবিধান ইভলভড হয়েছিল, বিবর্তিত হচ্ছে এবং তার উত্থান আসছে। মানে চালু হওয়া আর উত্থানের মধ্যে পার্থক্য রয়েছে, উত্থিত হওয়ার মধ্যে পার্থক্য থাকছে। কি পার্থক্য বাবা? ডিফারেন্সিয়েটস বিটুইন কনস্টিটিউশনস ক্রিয়েটেড, যে সংবিধানকে তৈরি করা হলো, আর একটা হচ্ছে ডেভেলপড ওভার টাইম, ধীরে সুস্থে ডেভেলপ করা হচ্ছে। তাহলে তোমরা বলো আমাদের দেশের সংবিধানটা কি? প্রথমে ইনঅ্যাক্ট হলো আমাদের দেশের সংবিধানটা, গণপরিষদের লোকজন বি.আর. আম্বেদকররা তৈরি করলো, তৈরির গল্প আমরা পরের ক্লাসে পড়বো, কিন্তু তৈরি করলো। তারপর প্রথমে কি বললাম, যুগের তালে 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 আস্তে আস্তে সেটা ইভলিউশন হচ্ছে। আমরা প্রথম পৃষ্ঠাতে তাদের দেখিয়েছিলাম, তার জন্য আমাদের দেশে দুটোই দেখা যায়। লাস্ট টাইপটা কি স্যার? ইউনিটারি অ্যান্ড ফেডারাল। ইউনিটারি অ্যান্ড ফেডারাল এটা কি জিনিস স্যার? সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স সিস্টেম বা স্ট্রাকচার। অর্থাৎ ধরো ভারতবর্ষ এরকম এবং এখানে কেন্দ্র সরকার আছে এবং তারা সমস্ত অংশকে পরিচালনা করছে, এটা হতো কেন্দ্র সমস্ত রাজ্যগুলোকে পরিচালনা করছে, তাহলে স্যার কি হতো? ইউনিটারি হতো। ঠিক আছে। আবার দেখা যেত ভারতবর্ষে দেখা গেল যে প্রতিটা অঙ্গরাজ্য তারা নিজের মতো করে চলছে, তাদের এবার নিজস্ব ধ্যান ধারণাও আছে, তারপরে তারা একটা সবাই মানে যোগবদ্ধ হয়ে জায়গা তৈরি করে, সেটা হচ্ছে কি? ফেডারালিজম। এর আরও কনসেপ্ট আছে, স্যালিন ফিচার্স পড়াবার সময় আরও অনেক মানে লজিক বলবো যে পার্টিকুলার কোন কোন ফিচার্স থাকলে ইউনিটারি হয়, পার্টিকুলার কোন ফিচার্স থাকলে ফেডারাল হয়, এগুলো আরও ডেপথে যাওয়ার পরিস্থিতি আছে, এগুলো আমরা যাবো, আরও করে যাব। কনস্টিটিউশন অনেক চব্য আছে কিন্তু টাফ নয়, ভেঙে চুরে ধীরে সুস্থে পড়তে পারলে ইজি হয়ে যাবে। মোটামুটি কি বুঝবে? ইউনিটারি মানে কেন্দ্রীভূত অর্থাৎ সেন্ট্রালাইজড পাওয়ার, আর এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, ভেঙে চলে যাচ্ছে। সহজ কথাই বলি, ধরো একজন বাবা, তার 4 ছেলে, বাবা যা বলবে 4 ছেলে তাই করবে, এটা হচ্ছে ইউনিটারি, মানে কেন্দ্রে পাওয়ার রয়েছে। আবার ধরো উল্টো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, 4 ছেলে মাতব্বর হয়ে গেছে, হাতে পায়ে বড় হয়ে গেছে। 4 ছেলে বললো একসাথে থাকবো, বাড়ি ভাঙেনি, যৌথ পরিবার রয়েছে। 4 ছেলে বললো আমার না পোষাচ্ছে না, চলে গেল, তো যদি ইচ্ছা করলে ভেঙে যেতেও পারে, অর্থাৎ পাওয়ারটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমি সহজভাবে বললাম কিন্তু এত সহজ নয়, এর মধ্যে অনেক যুক্তিকতা আছে, মানে অনেক বৈশিষ্ট্য রয়েছে, কঠিনও নয়, কিন্তু সেইগুলোকে ভেঙে চুরে পড়তে হবে। পরের ক্লাসে আসবো। বন্ধুরা রাখো, সেটা একটা সেন্ট্রালাইজেশন পাওয়ার আর হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার, কিন্তু এইটুকু। কোনটা সেন্ট্রালাইজেশন? ইউনিটারি বলে এক জায়গায় জড়ো করা, ফেডারাল মানে জড়ো হয়ে রয়েছে, তাদের নিজস্ব আইডেন্টিটিও রয়েছে, ঠিক এইটুকু। নেক্সট, তাহলে সংবিধান যে বিষয়বস্তুগুলো এত চব্য করলাম, এর উৎপত্তি কোত্থেকে আসে, সংবিধান আসছে কোত্থেকে? কনস্টিটিউশন এই শব্দটা আসলে ইন্ট্রোডিউসড হচ্ছে বা ডিরাইভড হচ্ছে একটা ফ্রেঞ্চ বা লাতিন ওয়ার্ড থেকে। কি ওয়ার্ড? কনস্টিটিউটিও। এই ওয়ার্ড থেকে, এই টার্মটা থেকে আসছে সংবিধান বা কনস্টিটিউশন টার্মটা, যার মূল জায়গাটা হচ্ছে ফ্রেঞ্চ বা লাতিন ওয়ার্ড, যার মানে কি? প্রথম দিকে বা প্রাক যুগের মানে ছিল সাধারণ নিয়ম কানুন, জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস। সাধারণ যে নিয়ম কানুন সমাজ ব্যবস্থা চালানোর জন্য দরকার ছিল, সেইটাই হয়ে যাচ্ছে কনস্টিটিউটিও, তারই পরবর্তীতে নাম পাল্টে হয়ে যাচ্ছে কনস্টিটিউশন। The general conceptualization of the constitution and the idea of constitutionalization thing was introduced during the Greek era majorly through the works and words of Aristotle. সংবিধানের মূল ধারণাগুলো প্রাথমিকভাবে যখন ডেভেলপড হচ্ছে, তার একটা ছাঁচ তৈরি হচ্ছে, বা নিয়ম নীতিবোধ কীরকম থাকা দরকার তার যে ছাঁচ তৈরি হচ্ছে, এটা আসছে কোথায়? গ্রিক থেকে তার উৎপত্তি, এবং কার হাত ধরে? অ্যারিস্টটলের হাত ধরে তার উৎপত্তি। It was a mere term that evolved with time, began gaining a wider meaning and life when it was used the canon law to state all the important laws that were to be followed through, though it was on the religious front.
প্রাচীন যুগে কোথাও না কোথাও ধর্মের মানে পুরোনো যুগের ইতিহাসগুলো দেখা যায় যে যারা উচ্চ বর্গের লোকজন ছিল বা উচ্চ বর্ণের লোকজন ছিল তারা কি হতো, পুরোহিত হতো। এবং বিদেশে থেকে দেখা গেছে যে সেই পুরোহিতরাই নিজেরা ক্ষমতায় এসছে, তারা বলতো যে ঈশ্বর আমাকে ক্ষমতা দিচ্ছে তাই আমরা চালাবো। এটা পাশ্চাত্যের কালচার। ভারতবর্ষের দিয়ে দেখা গেছে কি, যারা উচ্চ বর্ণের লোকজন তারা দেখতো ভাই মারপিট আমরা করবো না, চুপচাপ ক্ষীর খাবো। আমরা কি করতাম, পুরোহিত আমাদের ঈশ্বর আমাদেরকে বলছে, আমরা কি করব, ক্ষত্রিয়দেরকে আমরা বুদ্ধি দেবো, তারা দেশ চালাবে, তারা মারপিট করে মরবে। ঠিক আছে, যাই হয়ে যাক না কেন, এই সমস্ত যারা আর কি এই কাণ্ডগুলো করেছেন তাদের ধার্মিক কোনো আঙ্গিক থাকুক সত্ত্বেও দেশ পরিচালনা করার জন্য যে কেন্দ্রীভূত যে আইন কানুন ছিল, ফোকাসড ছিল, ক্যানন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। ক্যানন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে কেন? তোমরা জিকেতে একটা জিনিস পড়ে থাকো, ক্যানন ওয়ার্ডটা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বিলিয়ার্ডস, স্নুকার্স, যে একটা বলকে টিপ করে মারতে হবে এবং গর্তে পড়বে। তাহলে যে ফোকাস, অর্থাৎ দেশের একটা গোল রয়েছে, দেশের একটা আদর্শ রয়েছে যার মারফত দেশটা গভর্ন হবে, শাসনতন্ত্র প্রক্রিয়া চলবে, সেই ফোকাসড আইনগুলোকেই বলা হচ্ছে ক্যানন ল। এবং তারই বলতে পারো সারমর্মগুলোই যেখানে জটডাউন থাকে, জড়ো থাকে, তাকে বলা হচ্ছিল কনস্টিটিউশন। এরকম ভাবে সংবিধানটা উৎপত্তি হচ্ছে বা চালু হচ্ছে। নোটগুলো আবার বলছি বাংলা ইংরেজিতে আছে, চাপ নিতে হবে না বাবা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট জয়েন করে যাও, নোট পেয়ে যাবে। শুধু মন দিয়ে ক্লাস করো, মন দিয়ে পড়াশোনা করো, নোটপত্র দেয়াই থাকছে, হাঁটো হাঁটো, হাঁটু ব্যথা হোক, পাহাড়ে উঠবেই। এই শুধু এইটুকুই বলবো। এছাড়া আর কি, সিন্স দ্য টাইমস immemorial mankind has been on a constant run to thrive and survive in this world, এরকম ভাবেই কিন্তু মানব সভ্যতার বিকাশ চলছে এবং মানব সভ্যতার যে মার প্যাচ, মানব সভ্যতার যে জটিলতা জীবনযাপনে বেড়ে যাচ্ছে। The reason why it was easier at the time for the everyone to reside without any commotion was the less population and the availability of resources in the quantity which was more than enough. আগেকার দিনে নিয়ম কানুন কম ছিল কেন? কারণ আগেকার দিনে জনসংখ্যা কম ছিল, যা চাহিদা ছিল তার যোগান ছিল, তাই অ্যাভেলেবিলিটি বেশি ছিল, তাই মানে মারপিট করে মরতে হয়নি। আজকের দিনে কি হয়েছে, পরিবেশ ভালো, চলো, জনসংখ্যা বেড়ে গেছে, যা যোগান আছে তার থেকে চাহিদা বেড়ে গেছে। এবার কাউকে তো না মারলে আমার চাহিদা ফুলফিল হচ্ছে না, সেখান থেকে অন্যায় প্রতিষ্ঠা তৈরি হচ্ছে। যদি অন্যায় প্রতিষ্ঠা হয় তাহলে যে দুর্বল তার ন্যায় জাস্টিস দিতে হবে, মানে গভর্নমেন্টে দেশে আচ্ছা অচলবস্থা তৈরি হবে। সেখান থেকে আজকে আস্তে আস্তে আইনগুলো আরও জটিল হয়ে চলেছে। তাহলে আজকে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ো, জানেন তো এটা এআইএ ডিপফেক সিস্টেম আসছে, আর জানেন তো স্যার আজকে সাইবার ক্রাইম বলে একটা জিনিস হয়, সাইবার ক্রাইম ল হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কেন? জিনিসগুলো আসছে, জীবনযাপন জটিল হয়ে যাচ্ছে, তাই আইনের মধ্যে আমার পাশ তৈরি হচ্ছে, আইন কঠিন হয়ে পড়ছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য অ্যালার্মিং রিজনস অফ দ্য ইভলিউশন অর ইন্ট্রোডাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান তৈরি হওয়ার যে বিবর্তন বা তার তৈরি হওয়ার যে উত্থান কেন হচ্ছে, was because of the rise of dictatorship and the misuse of power of a single ruler. একজন একক ব্যক্তি যিনি ডিক্টেটরের মতো করে সারা দেশকে লড়াই, মানে এক নায়কতন্ত্র চলছে, তিনি যা বলবেন তাই করতে হবে। আমি জানি না তোমরা অনেকে ডিক্টেটর বলে একটা সিনেমা আছে, দেখেছো কিনা? সেখানে দেখবেন তিনি যদি বলেন যে হাততালি দাও, সবাইকে হাততালি দিতে হবে, বা ছেড়ে দাও, ডিক্টেটর দেখার দরকার নেই। তোমরা তো অনেকেই হিরো খেলা দেশে গল্পটা শুনেছো বা সিনেমা দেখেছো, গল্পটা পড়েছো, সিনেমা হয়তো দেখে থাকতে পারো, হিরো খেলার দেশে। ঠিক আছে, তো ওই যে এক নায়কতন্ত্র, তিনি যা চাইবেন তাই করতে হবে, তাহলে এদের তো সাধারণ মানুষের যেমন জীবন মানে তছনছ হয়ে যাবে, তছরূপ হয়ে যাবে। সাধারণ মানুষ থাকবে কেন সেই দেশে? রাজা তো প্রজা থাকলে তবে না রাজা থাকবে। প্রজা যারা সাধারণ নাগরিক, যাদের একটা অধিকার থাকতে হবে, তাদেরকে একটা ঠিকঠাক করে জীবনযাপনের পরিস্থিতি তৈরি করে দিতে হবে। যেহেতু গভর্নিং সিস্টেম, আর জন্যই সেই সিস্টেমকে দেওয়ার জন্যই কিন্তু সংবিধান আস্তে আস্তে তৈরি হচ্ছে বা কনস্টিটিউশনাল যে সিস্টেম সেটা ডেভেলপ হচ্ছে। ঠিক এইগুলোই তোমাদের দেখো বাংলায় কিন্তু ট্রান্সলেট করে দেওয়া আছে। ঠিক, তো সংবিধান কেন দরকার ছিল আমরা প্রথমেই ওই ম্যাপ করে করে পড়লাম। আমি জানি না এরকম মাইন্ড ম্যাপ করে পড়তে তোমাদের পড়া মনে থাকছে কি না। যদি থাকছে বা কাজে লাগছে ভাবো, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে পড়াগুলো বা ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। যাই হোক,
সংবিধান থাকতে হবে কেন? কারণ দরকারটা কি? দরকারটা হচ্ছে এস্টাবলিশিং আ প্রপার গভর্নিং স্ট্রাকচার। সরকার একটা স্ট্রাকচার তৈরি করা দরকার, রুল অফ ল দরকার, অ্যান্ড প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যেগুলো তোমাদেরকে অলরেডি আমরা যখন মাইন্ড ম্যাপ করে পড়ছিলাম সেগুলোকে বুঝিয়ে দিয়েছি। এবং এই সংবিধানের কনসেপ্ট পৃথিবীতে প্রথম কে নিয়ে আসছে? আমেরিকা নিয়ে আসছে। আমেরিকান রেভলিউশন, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন নিয়ে আসছে কত সালে? 1776-এ। There are a lot of reasons for establishing a constitution in this on the nation or a country. তার কারণগুলোই বেসিক্যালি এইগুলো, যেগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। ঠিক এইভাবেই সংবিধানের যে প্রয়োজন দেখা দিল, তার মারফতে কিন্তু দেখা যায় ধীরে 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 পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন টাইম লাইনে বিভিন্ন ধরনের সংবিধান আস্তে আস্তে ডেভেলপ করলো। কি ধরনের সংবিধান তৈরি হলো? প্রাক আধুনিক যুগে তৈরি হলো এক ধরনের সংবিধান, মডার্ন যুগে তৈরি হলো আরেক ধরনের সংবিধান, ডেমোক্রেটিক সংবিধান তৈরি হলো বা ডেমোক্রেসি আস্তে আস্তে এস্টাবলিশ হলো। সময়ের নানা রকম তাল অনুযায়ী সংবিধানও তার নেচার পাল্টে ফেললো। সংবিধান তৈরি হয়ে গেল বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যদি আমরা প্রাক আধুনিক যুগে গল্পে যাই তাহলে দেখতে পাবো কি, বিভিন্ন খনন কাজের সময় যে যে বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক জিনিস পাওয়া গেছে, সেখানে আবিষ্কৃত প্রচুর পরিমাণ নথিপত্র বা প্রাচীন জিনিসপত্র যা পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে 1877 থেকে শুরু হয়েছে সেই প্রাক আধুনিক সংবিধানের যাত্রাপথ। সেখানে অ্যারিস্টটলই প্রথম ব্যক্তি যেখানে সাধারণ আইন আর সাংবিধানিক আইনের তারতম্য তৈরি করে দিয়েছিলেন, যেটা পরিষ্কার করে দিয়েছিলেন যে সরকারকে ঠিকঠাক করে রান করতে গেলে, দেশ সমাজ বা শাসনতন্ত্র পরিচালনা করতে গেলে সাধারণ আইন, যেমন সকালবেলা ঘুম থেকে তুমি উঠবে, রাতের বেলা তাড়াতাড়ি করে শুয়ে পড়বে, ঘুম থেকে উঠে দাঁত মাজবে, সাধারণ আইন, এগুলো প্রথা, এটা চিরাচরিত নিয়ম। এবার দেখা গেলো দাঁত না মাজা কেউ খেয়ে নিতে পারে, সমস্যা নেই, গরু ছেড়ে দাঁত মাজে না, ঠিক আছে, সমস্যা নেই, সাধারণ নিয়ম। কিন্তু দেশে চলার জন্য কিছু নিয়ম থাকবে যেটা মানতে সবাই বাধ্য হবে। এই ধারণাগুলো পার্থক্য করে দিচ্ছেন কে? অ্যারিস্টটল প্রথম। এটা প্রাক আধুনিক যুগের গল্প। মডার্ন কনস্টিটিউশন কনসেপ্টটা কিভাবে আসছে? কনসেপ্টটা আসছে যখন সুইডেন যে রাষ্ট্র ব্যবস্থা বা সেখানকার যে প্রদেশ ছিল, 1634-এ সরকারি দলিল যখন পাওয়া যাচ্ছে, সেখানে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট প্রথম গৃহীত হচ্ছে এবং সেটাকেই লিখিত সংবিধান বলে মনে করে নেওয়া হচ্ছে। যদিও এই সময় কিন্তু প্যারালালি আমেরিকান বিপ্লব আসছিল এবং শেষমেশ আমেরিকা স্বাধীনতা পাচ্ছে এবং আমেরিকা প্রথম লিখিত সংবিধানকে ইন্ট্রোডিউস করছে ওয়ার্ল্ডে। সুইডেন করেনি কিন্তু, সুইডেনের সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, সরকারি দলিল তার একটা প্রামাণ্য দেওয়ার চেষ্টা করছে। এরপরে আসছে ডেমোক্রেটিক কনস্টিটিউশন, যেটা আধুনিক যুগের সব থেকে পাওয়ারফুল জিনিস। যে একটা দেশ, তার শক্তি লুকিয়ে রয়েছে সেখানকার নাগরিকের ওপর। নাগরিক যদি দুর্বল হয়, দেশ অটোমেটিক্যালি দুর্বল হবে। আমার যদি সহনাগরিক দুর্বল হয়, আমার সহনাগরিক যদি পড়াশোনা না করে, আমার সহনাগরিক যদি স্বাস্থ্য ভালো না হয়, আমি খেতে পাচ্ছি, আমার সহনাগরিক নিউট্রিশন তাদের নেই, পুষ্টি নেই, দেশটাই বিকল হবে। আজকে আমার সহনাগরিক না খেতে মরছে, কালকে আমার ছেলে না খেয়ে মরবে। এই যে ডেমোক্রেটিক কনসেপ্ট, গণতান্ত্রিক সবাই মিলে থাকার যে চেষ্টা, তাকে স্ট্রং করার জন্য কিন্তু গণতান্ত্রিকতা আসছে। গণতান্ত্রিক সংবিধান, আধুনিক সংবিধানটি সময়ের তালে তালে কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে গণতান্ত্রিক কাঠামোতে। কারণ আজকে যে দেশে বসবাস করছি আমরা, আমাদের দেশের নাগরিকরা, আমরা এটা পরের দিন যখন আমরা পড়বো, পরে একটা টপিক পড়বো প্রিয়াম্বল, তখন দেখবো যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা দেশের অথরিটি, যারা আমরাই আমাদের দেশে কনস্টিটিউশন নিয়ে আসছি বা কমন ল বুক নিয়ে আসছি বা সুপ্রিম ল বুক নিয়ে আসছি। কার জন্য? আমরা যে দেশের থেকে ফ্যাসিলিটিস পাবো, অর্থাৎ আমরা যে ফান্ডামেন্টাল রাইট পাবো, না থাকলে দেশে থাকবো না আমরা, তাকে এনশিওর করার জন্য সংবিধানকে মানতে হবে। এবং মানাবে কে? জুডিশিয়ারি। না হলে সে কার ওপর ইনঅ্যাক্ট করে দেবে, ইনঅ্যাক্ট করবে সরকারের ওপর, গভর্নমেন্টকে বলবে যে তুমি তাকে ফান্ডামেন্টাল রাইট দাও। এই যে সিস্টেম, গণতান্ত্রিক যে প্রক্রিয়া, আবার সরকার কোত্থেকে আসছে? আমরা দেশের নাগরিকরা, আমরা সরকারকে ভোট দিয়ে, বাই ইলেকশন, আমরা সরকারকে ভোট দিয়েই সরকার তৈরি করছি। অর্থাৎ দেশের মূল চাবিকাঠি রয়েছে আমাদের হাতে। এবার সেই চাবিকাঠি 1000 টাকা 1500 টাকায় বিক্রি করে দেবো,
আর সারা 5 বছর ধরে কষ্ট করে মরবো? এগুলো তোমরা বোঝো যারা পরবর্তীকালে শাসনতন্ত্রে আসবে বা আমলাতন্ত্রে আসবে। তোমাদের পাড়ার লোক, তোমাদের ভাই বোনেরা, তোমরা সচেতন নাগরিক হবে কিনা। কারণ যারা সরকারে তোমরা আসবে সিলেকশন পাওয়ার মারফত, আমরাই যদি ঠিকঠাক করে সিলেবাস না বুঝি, ঠিকঠাক করে না পড়াশোনা করি, তাহলে দেশে যারা পাওয়ারফুল জায়গায় যাবে তারা তো ব্রাত্য করবেই দুর্বলদেরকে, তারা তো ক্ষমতার ব্যাখ্যা করবেই না, তারা তো মায়াতেই জড়িয়ে রেখে দেবে। ঠিক আছে, নানা রকম কাণ্ড কারখানায়। এই কারণেই কিন্তু আমাদেরকে সংবিধান নিখুঁতভাবে আরো ঠিকঠাকভাবে পড়তে হবে। ঠিক, তাহলে আজকের ক্লাসে আমরা মূলত জানলাম যে সংবিধান জিনিসটা কি, সংবিধানকে পড়বো কেন। এর পরের দিনের ক্লাসে যেটা আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই যে সংবিধানটা ভারতবর্ষের জন্য ধীরে 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 ডেভেলপ হলো, তার তৈরি হওয়ার গল্পটা কি। অশোকের আমলে তৈরি হচ্ছে, নাকি হরপ্পা আমলে তৈরি হচ্ছে, নাকি ব্রিটিশ আমলে তৈরি হচ্ছে। তো ভারতবর্ষের সংবিধান আসছে কি করে, জার্নিটা কি, তার মেকিংটা কি, তার ইতিহাস পড়বো। এবং ধীরে ধীরে ভারতবর্ষের সংবিধানটা আমরা প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা লাইন, তার বিয়ার অ্যাক্টস, তার কেস স্টাডি পুরোটা পড়বো। তো সঙ্গে থাকো, তুমি হাঁটতে থাকো, হাঁটু তোমার ব্যথা হবে ঠিকই, তোমার সঙ্গে আমিও হাঁটছি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।